গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই এসেছো। আমরা অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার যে অংশটা করছিলাম সেই অংশের আজকে আমরা ট্রিটমেন্ট অফ গুডউইল এই অংশটা দেখব। যদিও যদিও ইতিমধ্যেই এইটা বোধহয় আলোচিত হয়ে থাকবে, তা হলো অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার করাতে গেলে ট্রিটমেন্ট অফ গুডউইল বাদ দিয়ে কোনো আলোচনাটা পরিপূর্ণ হবে না। তো প্রথমেই যেটা বলার বিষয় যে গুডউইলটা কি। গুডউইল is a most intangible assets that can't be touched but realize the goodwill. এই যে তোমরা চাকদার রামলাল একাডেমিতে ভর্তি হয়েছ, তোমরা ইচ্ছা করলে অন্য স্কুলে ভর্তি হতে পারতে, কিন্তু চাকদার রামলাল একাডেমির যে গুডউইল, সেই গুডউইল তোমাদেরকে আকর্ষণ করেছে। সুতরাং গুডউইল আমাদের কাছে অদৃশ্য একটি সম্পত্তি, যাকে স্পর্শ করা যায় না, যেটাকে শুধুমাত্র অনুধাবন করতে হয়। এবং গুডউইল কখনো পারচেস করে অর্জন করা যায়, আবার কখনো ইনহেরেন্ট কোয়ালিটিতে গুডউইল আমাদের সামনে আসতে পারে। স্বভাবতই গুডউইলটা আমরা কখন নির্ধারণ করি? সাধারণত একটি চালু ব্যবসা প্রতিষ্ঠানে তারা যখন অ্যাকাউন্টিং ইয়ার ক্লোজ করে, ক্লোজ করার সময় যে ব্যালেন্স শিট প্রস্তুত করা হয় তাতে সাধারণত গুডউইল দেখানো হয় না। কারণ গুডউইল একটা চালু ব্যবসার ক্ষেত্রে নর্মাল সিচুয়েশনে গুডউইলের ভ্যালুয়েশন সাধারণত করা হয় না। সাধারণত গুডউইলের ভ্যালুয়েশন তখনই করা হয় যখন আমরা লক্ষ্য করি যে বিজনেসের কোনো পরিবর্তন আসতে চলেছে। যেরকম আমরা যে ক্ষেত্রে আজকে আলোচনা করছি, অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার, যে একটা চালু অংশীদারি ব্যবসায় আরেকজন নতুন অংশীদার হিসেবে প্রবেশ করবে। স্বভাবতই প্রশ্ন জাগে, একটি চালু প্রতিষ্ঠানে কেউ যখন আসার ইচ্ছা প্রকাশ করে অংশীদার হিসাবে, স্বভাবতই সে কোন আকর্ষণে এই প্রতিষ্ঠানে সে তার আগমন ঘটাবে, এইটা সবার আগে আমাকে বুঝতে হবে। এবং তার যে আকর্ষণ, সেই আকর্ষণে কিন্তু অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে সুনাম বা গুডউইল। এই গুডউইল মেজার করার অনেক পদ্ধতি আছে, সেটা ভ্যালুয়েশন অফ গুডউইল চ্যাপ্টারে নিশ্চয়ই তোমরা শিখছ। সুতরাং আমি সেই জায়গাটা খুব বেশি ঢুকবো না। আমার আজকের যে আলোচ্য বিষয়টুকু থাকবে সেইটা অ্যাডমিশন অফ এ নিউ পার্টনারের ক্ষেত্রে, যাকে আমরা বলি ট্রিটমেন্ট অফ গুডউইল, এইটাই হবে আজকে আমাদের মূলত আলোচ্য বিষয়ের জায়গাটা। কিন্তু একটু ভূমিকাটা যদি আমরা না করে নেই, তাহলে তো এই যে গুডউইল যে বিষয়টা, এটা তো সেইভাবে আমরা আলোচনা করতে পারবো না, আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব না। সেই কারণেই আমরা গুডউইল নিয়ে একটু আলোচনা করতে চাইছি। দেখো,
আমি এইমাত্র একটা ছবি তুলে তোমাদেরকে পাঠালাম, বিষয়টি আমি আলোচনা করে দিচ্ছি, তারপর নিশ্চয়ই সময় দেব, তোমরা বিষয়টি বুঝবে। তার আগে যে যে মুখবন্ধ করলাম সেই মুখবন্ধটাও একটু লক্ষ্য করবে। তা আশা করছি সকলেই একের পর এক এসে জয়েন করেছ। আজকে শুভ রথযাত্রা। যদিও আজকে আমরা সবাই রথের রশিতে টান দেওয়ার সুযোগ পাবো না, তাহলে জয় জগন্নাথের উদ্দেশ্যে আমরা আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি আমাদের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। এইবার আমরা যেটা ছবি তুলে পাঠালাম সেইটার এবার আমরা আস্তে আস্তে ব্যাখ্যা করছি পুরো বিষয়টার। প্রথমত হচ্ছে ফার্মস রেপুটেশন। তাকে দেখো FIRM'(S), ফার্মস রেপুটেশন মানে হচ্ছে সেই ব্যবসা প্রতিষ্ঠানের যে সুনাম। এখন সুনামটা খানিকক্ষণ আগে যেটা বললাম, এইটা দেখাও যাবে না, ছোঁয়াও যাবে না, শুধু অনুভব করতে হবে। আমরা মার্কেট থেকে অনেক প্রোডাক্ট কিনি এবং সেই প্রোডাক্টগুলি কেনার সময় দেখবো লক্ষ্য করে, আমি যদি আমার বাপ ঠাকুর দাদাকে যদি জিজ্ঞাসা করি যে বাবা তুমি কি এটা ব্যবহার করতে, তারা বলবে হ্যাঁ আমরা ব্যবহার করতাম। তার মানে কি, যে জেনারেশন আফটার জেনারেশন কোনো প্রোডাক্ট স্বমহিমায় বিরাজমান আমাদের সামনে। আমরা একটা শুধু উদাহরণ হিসেবে দেখতে পারি যে টাটা রড বা টাটা স্টিল 1911 সালে তারা প্রোডাকশন শুরু করেছে। আজকে দাঁড়িয়ে 109 বা 110 বছর তারা কিন্তু স্বমহিমায় ব্যবসায়ী জগতে তারা কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছে এবং তাদের যে অবস্থানটা কিন্তু কখনো নড়বড়ে হয়নি। যত রকমই বাণিজ্যিক বাধা বিপত্তি আসে বা কখনো কখনো মন্দা হয়, কখনো কখনো এই এখন যেন আমাদের লকডাউন চলছে এরকম পরিস্থিতি আসে, তাতেও কিন্তু তাদের সুনামের ক্ষেত্রে কোথাও কোনো ঘাটতি ঘটেনি। তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে ফার্মস রেপুটেশন। সেকেন্ড দেখবো কাস্টমার্স লয়ালিটি। তার মানে খরিদ্দারদের যে বিশ্বস্ততা বা আনুগত্য। খানিকক্ষণ আগে যেটা আমি বলছিলাম যে এমন অনেক প্রোডাক্ট আছে, তুমি যখন মার্কেটিং শিখলে মানে বাজারের মানে নিজের বাড়ির হয়ে, তার আগে দেখতে যে তোমার বাবাও ঠিক ওই কোম্পানির ওই পণ্যটা কিনে নিয়ে আসছে, এখন তুমিও কিনছো। ভবিষ্যতে তোমার উত্তর পুরুষে হয়তো সেটি পারচেস করবে, যদি কোম্পানি টিকে থাকে, যদি আমরা সবাই টিকে থাকি এই পৃথিবীর বুকে। দেখা যাবে যে ইয়ার আফটার ইয়ার তারা তাদের এই যে সুনাম তা ধরে রেখেছে বলেই কাস্টমারের যে লয়ালিটি এটা তারা পেয়েছে। থার্ড ওয়ান দেখবো ব্র্যান্ড নেম। এইগুলিকে মিলিয়েই হচ্ছে ব্র্যান্ড নেম। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। মনে কর বাজারে হরেক রকম জামা কাপড় ধোয়ার বা অন্য কোনো কারণের জন্য ওয়াশিং ডিটারজেন্ট পাউডার পাওয়া যায়। মনে করো আমি কোনো একটা প্রোডাক্ট কিনবো, বাড়ির লোকেরা কিন্তু অজান্তেই বলে তুমি না সার্ফ নিয়ে আসবে। তাহলে সার্ফ কিন্তু একটা নির্দিষ্ট কোম্পানির একটা ডিটারজেন্ট পাউডারের ব্র্যান্ডের নাম। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় যে কোনো ডিটারজেন্ট পাউডারকেই অনেক ক্ষেত্রে সার্ফ হিসেবে আমরা ব্যবহার করি। হয়তো আমি কিনবো একটা অন্য একটা, তো স্বভাবতই এরকম কিছু কিছু ব্র্যান্ড নেম আছে যে নামটা আমাদের দৈনন্দিন জীবনযাত্রার সাথে অঙ্গাঙ্গভাবে যুক্ত হয়ে যায়। এই যুক্ত হওয়াটা কিন্তু ওই যে খানিকক্ষণ আগে বললাম ফার্মস রেপুটেশন, কাস্টমার্স লয়ালিটি, এগুলির মতনই আমাদের মধ্যে যুক্ত হয়ে যায় যে ব্র্যান্ড নেম। এবং এই ব্র্যান্ড নেমের থেকে পরবর্তী পর্যায়ে আসে ব্র্যান্ড ইকুইটি। তো স্বভাবতই
গুডউইল কিন্তু একটা খুব মারাত্মক বস্তু বা একটা মারাত্মক ধরনের অ্যাসেট, যে অ্যাসেট খুব ছোট ছোট পণ্যকেও তাদের ব্র্যান্ড ইকুইটির জন্য মার্কেটে তারা টিকিয়ে রেখেছে ইয়ার আফটার ইয়ার। আমরা এখন যদি বলি যে তুমি একটা কফির একটা কোম্পানির নাম বলো তো, আমরা কিন্তু এক কথা বলবো নেসক্যাফে। তখন কি এখানে যে ব্র্যান্ডের নামগুলো আমরা ব্যবহার করছি, আমরা কিন্তু তাদের এখানে বিজ্ঞাপন দিতে বসিনি, শুধু উদাহরণ হিসেবে আমরা ব্যবহার করলাম যে ব্র্যান্ড নেম বা ব্র্যান্ড ইকুইটি কোথায় এসে ঠেকছে। এরপরে দেখবে যে আমরা একটা ফর্মুলা দিয়েছি তোমাদের সামনে, গুডউইল ইকুয়াল টু পি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস এল ব্র্যাকেট ক্লোজ। পি মানে হচ্ছে পারচেজ প্রাইস অফ দি কোম্পানি। আমি কোম্পানিটাকে যে দামে কিনছি সেটা হচ্ছে আমাদের কাছে পি। তার বিয়োগফল কোনটা? বিয়োগফলটা হচ্ছে আমরা যে পরিমাণে অ্যাসেট পাচ্ছি, তার মানে ফেয়ার ভ্যালু অফ দি অ্যাসেট, এবং যে পরিমাণে লায়াবিলিটি আমাদেরকে গ্রহণ করতে হচ্ছে, দায়। লায়াবিলিটি দু রকম, একটা হচ্ছে ইন্টারনাল লায়াবিলিটি আর একটা হচ্ছে এক্সটার্নাল লায়াবিলিটি। স্বভাবতই যখন আমাদের পার্সেস প্রাইসটি বড় হবে আমাদের ফেয়ার ভ্যালু অফ দি বিজনেসের থেকে, তখনই সেটা গুডউইল। আর গুডউইলের জন্য আমরা পে করছি কেন বা পে করতে বাধ্য হচ্ছি কেন, ওইটাই হচ্ছে ব্র্যান্ড নেম বা ব্র্যান্ড ইকুইটি। এটার জন্য আমাদের খেয়াল থাকে। যেরকম আমরা আরেকটা উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি, এই লকডাউন মার্কেটের মধ্যেও যখন গোটা পৃথিবীর অর্থনীতি প্রায় বলা যেতে পারে যে বিপর্যস্ত, সে তোমরা নিজেরা এখন বড় হয়েছো, নিজেরা বুঝতে পারছো গোটা পৃথিবীর অর্থনীতি কোনো কোনো জায়গাতে থমকে গেছে, কোনো কোনো জায়গাতে স্থল গতি, কোথাও কোথাও বলা যেতে পারে যে মুখ থুবড়ে পড়েছে। এরকম একটি জায়গাতে দাঁড়িয়েও কিন্তু আমাদের ভারতবর্ষে যে কটা টেলিকম সংস্থা আছে তার মধ্যে একটা হচ্ছে রিলায়েন্সের জিও। ওরা ভেবেছিল যে আমরা কিছু অংশীদারিত্ব বা শেয়ার বিক্রি করে আমরা মার্কেট থেকে কিছু নগদ টাকা সংগ্রহ করব, আমাদের যে ধার আছে বাজারে সেই ধারটা পরিশোধ করব। তারা কিন্তু এই লকডাউন পিরিয়ডের মধ্যেই বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তাদের অংশীদারিত্ব বিক্রি করেছে, করে তারা কিন্তু একটা হিউজ পরিমাণ টাকা তারা মার্কেট থেকে তুলেছে। তাই নয়, শুধু তারা তাদের যে এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে তার মধ্যে তাদের শেয়ারকে ইস্যু করেছে, এটাকে বলা হয় রাইট ইস্যু। রাইট ইস্যু এই শব্দটা হয়তো কারো কারোর ক্ষেত্রে নতুন হতে পারে, এটা জেনে নেওয়া ভালো যে কোম্পানি যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার শুধুমাত্র তাদের জন্য শেয়ার আমি ইস্যু করেছি, এটা কিন্তু জেনারেল ইস্যু না, মানে প্রসপেক্টাসের মাধ্যমে জেনারেল ইস্যু না যে যে কেউ পারচেস করতে পারবে। শুধুমাত্র আমি কোম্পানি যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে আমি তাদের জন্য এটা বিক্রি করলাম, এই যে রাইট ইস্যু বলা হচ্ছে। তাহলে আমরা এইভাবে মার্কেট থেকে দেখলাম যে রিলায়েন্স প্রচুর পরিমাণে অর্থ সংগ্রহ করলো এবং তার দ্বারা তারা তাদের যত রকমের দায় আছে, মানে বাজারে যে সকল ঋণগুলি আছে এই ঋণগুলি তারা খুব সহজেই পরিশোধ করতে পারবে বলে তারা আত্মবিশ্বাসী হয়েছে এবং তারা খুব স্যাটিসফাইড। এই অংশীদারিত্বটা এই সময়কালের মধ্যেও মানে যখন গোটা পৃথিবীর অর্থনীতি প্রায় বিপর্যস্ত তারা বিক্রি করতে পেরে তারা খুব খুশি হয়েছে। তাহলে এইটা কেন হলো? এটা হওয়ার মূল কারণটাই হচ্ছে এখানকার আগে আমরা বললাম ফার্ম রেপুটেশন, দ্বিতীয়ত বললাম কাস্টমার লয়ালিটি, তৃতীয়ত আমরা বললাম ব্র্যান্ড নেম। তাহলে তাহলে যারা এগুলো পারচেস করলো
তারা কিন্তু এইগুলি সবগুলি তারা ক্লারিফাই করেছে তাদের মতো করে। তাদের যারা বিশেষজ্ঞ, সেই বিশেষজ্ঞরা এগুলি ক্লারিফাই করেছে, তারা দেখেছে এবং অধিকাংশই অংশীদারিত্ব কিনে নিয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান। তাই মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে এই পৃথিবীতে অন্যতম শ্রেষ্ঠ একটা ধনতান্ত্রিক দেশ। তারা যখন আমাদের দেশের কোনো একটি কোম্পানির অংশীদারিত্ব কিনতে ইচ্ছা প্রকাশ করেছে, তাই নয় শুধু, তারা বাইল্যাটারাল কন্ট্রাক্টে সাইন করেছে এবং তারা অলরেডি পেমেন্ট করে ফেলেছে। সুতরাং বুঝতে হবে যে ভারতবর্ষের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তাদের যে ব্র্যান্ড ইকুইটি, তাদের যে মার্কেটের রেপুটেশন, এই সমস্তটাই কিন্তু একটা অন্য মাত্রায় গিয়ে পৌঁছেছে। তাই আমরা দুটো উদাহরণ আমাদের সামনে হাজির করলাম। একটা হচ্ছে টাটা স্টিলের, আরটা হচ্ছে রিলায়েন্স জিওর। এই কারণে আমি হাজির করলাম, একটা শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান, আর একটা মাত্র ৩-৪ বছর হয়েছে তারা এই টেলিকম শিল্পে তারা অবতীর্ণ হয়েছে। সুতরাং গুডউইল অর্জন করতে গেলে সবসময় যে বংশ পরম্পরা, মানে যাকে আমরা ইংরেজিতে বলি যে একটা ইনহেরেন্ট কোয়ালিটি চাই, তার কোনো মানে নেই। এটা নির্ভর করবে যে আমি কাস্টমারকে কতটা স্যাটিসফ্যাকশন দিচ্ছি, কাস্টমার কাছ থেকে আমি কতটা লয়্যালটি অর্জন করছি। এইটার উপর দাঁড়িয়ে কিন্তু আমাদের ব্র্যান্ড ইকুইটিটা আস্তে আস্তে আমাদের সামনে এসে উপস্থিত হয়। এবং এই উপস্থিত হওয়া দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা কতটা সুনামের অধিকারী হয়েছে। সুতরাং আমি আমি এই কারণের জন্য দুটো উদাহরণ আমি হাতের সামনে আনলাম। একটার বয়স হচ্ছে 110 বছর, আরেকটার বয়স হচ্ছে মাত্র 3-4 বছর, মানে 110ও না, শুধু শুধু 10ও না। তাহলে এই যে 4-5 বছর যার বয়স, মানে এই টেলিকম ইন্ডাস্ট্রির আঙ্গিনায়, তাহলে সে কিভাবে এতটা সুনাম অর্জন করলো, এইটা কিন্তু আমাদের কেন শুধু গোটা পৃথিবীকে ভাবিয়ে দিয়েছে। এবং তারা কখন তাদের অংশ বা অংশীদারিত্ব বিক্রি করার জন্য ভাবলো? যে সময় গোটা পৃথিবীর অর্থনীতি প্রায় মুখ থুবড়ে পড়েছে, তারা ঠিক সেই সময়টাকে বেছে নিয়েছে। তাহলে মানে বুঝতে হবে যে নিজেদের প্রতি তারা কতটা আত্মবিশ্বাসী ছিল, যে তারা বাজারে বিক্রির জন্য প্রস্তাব নিয়ে আসলে তাদের প্রস্তাব গ্রহণ করার জন্য অনেকেই মানে বলা যায় যে উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছে। সেটার প্রমাণ আমরা হাতের সামনে পেলাম। সুতরাং এই হলো টোটাল যে থিওরিটিক্যাল অংশটা গুডউইলের, আমরা ইন এ নাটশেল বলার চেষ্টা করলাম। তোমরা সমস্ত বিষয়টি অনুধাবন করো, দেখো। আমি একটুখানি সময় দিচ্ছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটা টাইপ করে লিখে পাঠাও। কেউ কেউ এর মধ্যে প্রশ্ন করেছো যে আমি প্রেজেন্ট নিচ্ছি কিনা। শোনো, একটি ব্যাপার পরিষ্কার হওয়া দরকার, মানে কেউ তো লুকোচুরি করার চেষ্টা করছো যে অনলাইন ক্লাসে থাকবো কি থাকবো না। আমার মনে হয় এটা না করাই ভালো। অনলাইন ক্লাসে থাকো, কারণ আমরা ভবিষ্যতে কিন্তু এই বিষয়টিতে রীতিমতো নিজেদের মধ্যে আমরা আলোচনা করেছি। এই বিষয়টি কিন্তু আমরা বলা যেতে পারে খানিকটা কড়া হাতেই এটা আমরা মোকাবেলা করব। সুতরাং প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে অনুরোধ, 11 কমার্স যারা ছিলে তারা এখন 12 কমার্স হয়েছ, সুতরাং তারা নিজেরা উপস্থিত থাকবে। যে সকল বন্ধু বা বান্ধবীরা এখন অব্দি জয়েন করেনি তাদেরকে জয়েন করতে উৎসাহিত করবে, কারণ তোমাদের মধ্যে অনেকের সাথে অনেকের অন্তরঙ্গ যোগাযোগ ওভার টেলিফোন আছে, এটা আমি জানি। দেখ, এইবার আমরা আসি ট্রিটমেন্ট অফ গুডউইলে। এতক্ষণ ধরে যেটা আমরা আলোচনা করলাম, এটা ছিল বলা যেতে পারে একটা মুখবন্ধ হলো আমাদের টোটাল গুডউইলটার।
ট্রিটমেন্ট অফ গুডউইলে যেটা আমরা দেখব, প্রথমত দেখব যে ব্যালেন্স শিটটি আমাদের সামনে এনে হাজির করেছে ওরা, সেই ব্যালেন্স শিটে গুডউইল দেওয়া নেই। তার মানে আমরা ইংরেজিতে বলতে পারি এরকম, হোয়ার গুডউইল ডাজ নট অ্যাপিয়ার্স ইন দি গিভেন ব্যালেন্স শিট। আমি আগেই বললাম, কোনো অংশীদার যখন প্রবেশ করবে তখন একটা ব্যালেন্স শিট আমার হাতের সামনে থাকে, মানে মানে লাস্ট অ্যাকাউন্টিং ইয়ারের যে ব্যালেন্স শিটটা বলছে সেখানে কোনো গুডউইল নেই, ন্যাচারালি গুডউইল থাকে না। তাহলে এই ক্ষেত্রে তাহলে কি হবে? এই ক্ষেত্রে যেটা হবে যে ওই প্রিমিয়াম মেথডে আমরা দেখব যিনি আগন্তুক অংশীদার তার যে অর্থটা তিনি প্রিমিয়াম মেথডে নিয়ে আসার চেষ্টা করবেন। এই জার্নাল এন্ট্রিটা এরকমটা হতে পারে, ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ডেটা টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট। আবার এই প্রিমিয়াম ফর গুডউইলটা আবার কারা পাবে? যারা বিজনেসের এক্সিস্টিং পার্টনাররা বা ওল্ড পার্টনাররা। তাহলে দ্বিতীয় জার্নাল এন্ট্রি হতে পারে প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেটা টু দ্য ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে আমরা সার্বিকভাবে বলতে পারি, তাহলে জার্নাল এন্ট্রিটা তাহলে এরকম হতে পারে দুটোকে মিলিয়ে, ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ডেটা টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো স্বভাবতই এটা হচ্ছে, যদি আমার নতুন অংশীদার প্রিমিয়াম ফর গুডউইল যদি তিনি নিয়ে আসেন, তাহলে এই ধরনের জার্নাল এন্ট্রিগুলো সাধারণত হয়। এবার অংশীদাররা গুডউইলটা তুলে নিল, তাহলে জাস্ট রিভার্স জার্নাল এন্ট্রি, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেটা টু দ্য ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট। এইটা হচ্ছে আমাদের সামনে, আমরা প্রথম যে 1 নম্বর বিষয়টি আলোচনা করলাম, যদি ব্যালেন্স শিটে গুডউইল দেওয়া না থাকে তাহলে আমাদের সামনে যে বিষয়টি আলোচিত হলো সেটা, এই বিষয়গুলি আমরা দেখলাম। কিন্তু অবশ্যই যেন খেয়াল থাকে, নতুন যিনি আসবেন তিনি গুডউইল বাবদ প্রিমিয়াম, মানে প্রিমিয়াম ফর গুডউইল তিনি নিয়ে আসবেন। এটা হলো আমাদের প্রথম অংশটা। এবার যেটা আমরা আলোচনা করব, when the new partner is unable to bring his share of premium for goodwill in cash and full value of goodwill is shown in the balance sheet. যে নতুন অংশীদার যখন আসছেন তিনি আনতে অসমর্থ হচ্ছেন, তাহলে আমরা পূর্ণ মূল্যে আমরা গুডউইল অ্যাকাউন্ট আমরা রেজ করব। তাহলে কি হবে জানলেন, গুডউইল অ্যাকাউন্ট ডেটা টু দ্য ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। প্রশ্নটা হচ্ছে, সব অংশীদার না হয়ে শুধুমাত্র ওল্ড পার্টনার্স কেন? আমি খানিকক্ষণ ধরেই যেগুলো আলোচনা করছিলাম, যদিও যেগুলি নিয়ে আমরা আলোচনা করছিলাম এগুলি সবই ছিল জয়েন্ট স্টক কোম্পানি, কিন্তু মূলত গুডউইল ক্রিয়েট করার যে নেচারটা একই, যে যারা ব্যবসাদার ছিলেন তাদের কৃতকর্মের শুভ ফল বা ভালো ফলটাই হচ্ছে গুডউইল। বোঝাতে পারলাম কেন যাই না, আমরা ধরে নিচ্ছি যে মিস্টার এ এবং মিস্টার বি এরা একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে, কিন্তু তারা এত নিষ্ঠা সহকারে এবং তাদের পণ্যের এত গুণমান, মানে কোয়ালিটি অফ দি প্রোডাক্ট, এর ফলে কি হচ্ছে যে তারা আস্তে আস্তে মার্কেটে নিজস্ব পণ্যের একটা অবস্থান তৈরি করতে পেরেছে। তো স্বভাবত এখানে দাঁড়িয়ে বিজনেসের যে গুডউইল বা যে সুনাম, সেটা কাদের অর্জনের ফল? ওই মিস্টার এ আর মিস্টার বি। তাহলে মিস্টার সি যখন আসবে আমাদের বিজনেসে, তিনি কিন্তু সুনামটা
অর্জন করে নিয়ে আসেননি। তিনি যখন আসছেন তখন অলরেডি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসায়ী জগতে প্রতিষ্ঠিত। সেই কারণেই যে সুনাম বাবদ যে অর্থটা নতুন অংশীদার নিয়ে আসবেন, এটা পুরাতন অংশীদারদেরই প্রাপ্য। এবার 3 নম্বর যে বিষয়টি আমরা আজকে আলোচনা করব, যে নতুন অংশীদার গুডউইল বাবদ যে অর্থ সেটা আনতে তিনি অসমর্থ হলেন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা গুডউইল অ্যাকাউন্টটাকে রেজিস্ট করব এবং তার সাথে সাথেই আফটার দি অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার গুডউইল অ্যাকাউন্টটাকে রিটার্ন আপ করতে বলছে। এই ক্ষেত্রে কিন্তু একটু বুঝে নেওয়া ভালো, এইমাত্র যেটা আমরা আলোচনা করছিলাম যে গুডউইলটা হচ্ছে পুরনো অংশীদারদের কর্মফল বা শুভ কর্মফল, বা তারা যে নিষ্ঠা সহকারে বিজনেসটাকে রান করাচ্ছিল সেই নিষ্ঠার ফলটাই হচ্ছে গুডউইল। কিন্তু যদি আমাদের গুডউইল অ্যাকাউন্ট রেজ করার পর ততক্ষণে কিন্তু নতুন অংশীদার আমাদের বিজনেসের অংশীদার হিসাবে পরিগণিত হয়েছে এবং তিনি অংশীদার হিসেবে পরিগণিত হওয়ার পরে স্বভাবতই প্রশ্ন আসছে যে গুডউইল অ্যাকাউন্টে যখন রিটার্ন আপ হবে তখন যিনি নতুন এলেন তার কি ভূমিকা। তখন তিনি কিন্তু অন্যান্য অংশীদারদের মতনই তার তখন সম অধিকার ওই নির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। স্বভাবতই সেই ক্ষেত্রে যখন আমি রিটার্ন আপ করবো গুডউইলটাকে, জার্নাল এন্ট্রিটা হবে অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেটার। এখানে অল পার্টনার বলতে আমরা যেটা বুঝি যে নতুন এবং পুরনো সব অংশীদার মিলেই হচ্ছে অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেটার টু গুডউইল অ্যাকাউন্ট। কারণ গুডউইলটাকে আমরা রিটার্ন আপ করছি, কারণ গুডউইলটাকে আমরা বিজনেসে রাখছি না। কারণ খানিকক্ষণ আগেই তোমাদের আমি বলার চেষ্টা করলাম, ইন জেনারেলি চালু ব্যবসা প্রতিষ্ঠানে ওইভাবে আলাদা করে ব্যালেন্স শিটে গুডউইল খুব বেশি দেখানো হয় না। একমাত্র বিজনেসে যখন কোনো পরিবর্তন আসে, পরিবর্তনের সময় গুডউইলটাকে ক্যালকুলেট করা হয় এবং দেখানো হয়। যদি কোনো গুডউইল অ্যাকাউন্ট আমরা ওপেন না করি তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে অবশ্যই এটা আমাদের বিবেচ্য বিষয় হবে যে টোটাল অ্যামাউন্ট যেটা নিয়ে এলো নতুন পার্টনার, সেক্ষেত্রে জানানো দিতে হবে এরকম ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেটার টু দ্য নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবং তারপরেই যেটা আমরা দেখব যে শেয়ার অফ প্রিমিয়াম ফর গুডউইল নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেটার টু দ্য ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমরা জানি যে ক্যাপিটাল অ্যাকাউন্ট যখন ডেবিট হয় তখন কিন্তু তার দেয় হয়, আর ক্যাপিটাল অ্যাকাউন্ট যখন ক্রেডিট হয় তখন তার প্রাপ্য হয়। এই বিষয়টি এবার দেখব আমরা, তিনি গুডউইল আনতে অসমর্থ হলেন, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেটার টু দ্য ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। মানে নতুন যিনি এলেন তিনি যদি নগদ টাকা আনতে অসমর্থ হন তাহলে তার ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে আমরা ডেবিট করব। স্বভাবতই তার নামে একটা ডেবিট ব্যালেন্স তৈরি হলো এবং এই ডেবিট ব্যালেন্স থাকা মানেটাই হচ্ছে এটা এক ধরনের তার ইন্টারনাল লায়াবিলিটিটার পরিমাণ বৃদ্ধি পেল সেই নতুন অংশীদারের ক্ষেত্রে। কারো প্রশ্ন থাকলে প্রশ্নটা অবশ্যই লিখে পাঠাও। আমরা আগামীকাল আমার 3:30 থেকে ক্লাস, তোমরা অবশ্যই উপস্থিত থাকবে। এবার একটা বিষয় এখানে আমরা আলোচনা করে নিই, তোমাদের কাছে যে যে রাইটারের বই থাকুক না কেন একটু সিলেবাসটা একটু দেখবে
সিলেবাসে যে প্যাটার্নটা আছে দেখবে, পার্ট এ প্লাস পার্ট বি অর পার্ট সি। পার্ট এতে হচ্ছে 60 মার্কস, পার্ট বিতে 20 মার্কস, অর পার্ট সিতে 20 মার্কস। তো মোট আমাদের 80 মার্কসের কোশ্চেন পেপার তৈরি হয়। তাহলে পার্ট এতে যে 60 মার্কস আপ টু ডিভিশন 4, এইটুকু কিন্তু কম্পালসারি। এবার অংশটা আসছে আমাদের পার্ট বি অথবা পার্ট সি। আমরা কোন অংশটা পড়ব? মানে যে কোনো বই যদি কনসাল্ট করো তাহলে দেখবে পার্ট বিটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আর পার্ট সিটা হচ্ছে কম্পিউটার অ্যাকাউন্টিং। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর পরিমাণটা অনেক অনেক বেশি, আর সেই তুলনায় কম্পিউটার অ্যাকাউন্টিং এর যে অংশ অনেক অনেক কম। স্বভাবতই আমাদের সিদ্ধান্ত নিতে হবে পার্ট এটা শেষ হয়ে গেলেই আমরা যারা ছাত্র তারা পার্ট বি পড়বো না পার্ট সি পড়বো। যদিও স্কুলে সবটাই পড়িয়ে দেওয়া হবে, কিন্তু আমরা যারা ছাত্র তারা তো বেশি পরিশ্রম করব না। পার্ট বি বা পার্ট সি এর মধ্যে যে কোনো একটা অংশ আমরা আমাদের বেছে নিতে হবে। কারণ হচ্ছে সেইভাবেই আমরা পার্ট এর সাথে যুক্ত করব। তাহলে ও পার্ট এতে 60 মার্কস, পার্ট বি বা পার্ট সি নিলে 20 মার্কস। এই হলো আমাদের 80 নম্বরের বিষয়। সুতরাং এখন থেকে কিন্তু আস্তে আস্তে আমি বলবো একটা মানসিক প্রস্তুতি শুরু করে দেওয়া ভালো। সিলেবাসটাকে কনসাল্ট করে, দরকার হলে বন্ধুদের সাথে কনসাল্ট করে বা অন্য কারোর সাথে যদি হেল্প নিতে হয়, হেল্প নিয়ে এইটা কঠিন সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা কিন্তু এটা তোমাকেই নিতে হবে। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু তোমার যারা গার্ডিয়ান তারা তোমাকে কিন্তু খুব বেশি হেল্প করতে পারবে না, কারণ পড়বে তুমি, সিদ্ধান্ত নিতে হবে তোমাকে। সেইভাবেই কিন্তু তোমরা অগ্রসর হবে। এইবার আমরা যে জায়গাটাতে আসব সেই জায়গাটা হচ্ছে আমাদের ক্ষেত্রে যে হোয়েন নিউ পার্টনার ব্রিংস অনলি পার্ট অফ হিজ শেয়ার অফ দি প্রিমিয়াম ফর গুডউইল, মানে নতুন অংশীদার তার অংশের যেটুকু প্রিমিয়াম ফর গুডউইল হতে পারে সেটুকু তিনি নিয়ে আসবেন। আমরা ধরে নিচ্ছি প্রিমিয়াম ফর গুডউইল 1 লক্ষ টাকা, তিনি বিজনেসের 1/4 অংশ পাচ্ছেন, তার মানে তিনি 25,000 টাকা আনবেন। বাকি 75,000 টাকা আনার তার কোনো দায় নেই। সেইটাই এখানকার আমাদের আলোচ্য বিষয়। আমি আবার বলি উদাহরণটা, আমরা ধরে নিচ্ছি বিজনেসের ক্যাপিটাল যা খুশি, কিন্তু গুডউইলের মূল্যায়ন করা হয়েছে at the time of the admission of a new partner rupees 1 lakh। তাহলে যিনি আমাদের ইনকামিং পার্টনার, আলোচনা সাপেক্ষে ঠিক হয়েছে যে তিনি 1/4 পাবেন। এই 1/4 মানে ওই 1 লক্ষ টাকার 1/4 হচ্ছে 25,000 টাকা। এই 25,000 টাকায় কিন্তু তিনি ভবিষ্যতের গুডউইল বাবদ তিনি নিয়ে আসবেন। এটিকেই বলা হচ্ছে শেয়ার অফ প্রিমিয়াম ফর গুডউইল। কার শেয়ার? ওই ইনকামিং পার্টনারের শেয়ার। সেক্ষেত্রে জার্নাল এন্ট্রিটা হবে ক্যাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট ডেটা টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট। আবার আবার এইটাই আবার ওল্ড পার্টনারদের মধ্যে ভাগ হয়ে যাবে, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেটা টু দ্য ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এইমাত্রই যে আমরা কিন্তু একবার কিন্তু আলোচনা করেছিলাম এই বিষয়টি, খেয়াল করে দেখো যে ওই প্রিমিয়াম ফর গুডউইলের জন্য যদি বিষয়টি যেখানে আমরা আলোচনা করেছিলাম, এই দুটো কিন্তু একই রকম হয়ে গেল। সুতরাং খুব মনোযোগ সহকারে এটা দেখতে হবে। এবার আমাদের ওই অংশের মধ্যেই আছে যদি আমরা গুডউইল অ্যাকাউন্টটাকে রেইজ করি তাহলে কি হবে, ফুল ভ্যালু অফ দি গুডউইল টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমরা খানিকক্ষণ আগে আলোচনা করছিলাম গুডউইলটা হচ্ছে অতীত
যে কর্মফল, কর্মফল মানে এখানে বিজনেসের দৃষ্টিভঙ্গি থেকে বিজনেসের যে রেপুটেশন, যে ব্র্যান্ড ইকুইটি, তারই ফলশ্রুতি হচ্ছে গুডউইল। সুতরাং সেখানে পুরনো অংশীদাররা এই পুরোটা পাবে, নতুন অংশীদারের এখানে কোনো অবদান নেই। এই অংশটা আগে দেখে নাও। এতক্ষণ ধরে যেটা আমরা আলোচনা করলাম এটা হচ্ছে হোয়ার নো গুডউইল অ্যাকাউন্ট অ্যাপিয়ার্স ইন দি ব্যালেন্স শিট। এরপরে যে আমাদের আলোচনাটা হবে আজকে সেটা হবে হোয়ার দি গুডউইল অলরেডি অ্যাপিয়ার্স ইন দি গিভেন ব্যালেন্স শিট। তোমরা এইটুকু অংশ ভালো করে দেখো, যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন অবশ্যই ভাবে করতে পারো। তাহলে কোনো প্রশ্ন কিন্তু কেউ কিন্তু লিখে পাঠাওনি। আমি বারবার করে বলছি যে সকলের উপস্থিতি থাকা বাধ্যতামূলক। সকলে যে উপস্থিত আছো এইটা জানান দেওয়াটা বাধ্যতামূলক, কারণ ভবিষ্যতে অন্যান্য ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা এটাকে কিন্তু কনসিডার করব। স্বভাবতই মাস্টারমশাইরা কষ্ট করে পড়াবেন আর তোমরা কষ্ট করে বাড়িতে ঘুমাবা, দুটো একসাথে চলতে পারবে না, কিন্তু এটা যেন খেলতে হবে। এইবার যেটা আমাদের আলোচ্য বিষয়, হোয়ার দ্য গুডউইল অলরেডি অ্যাপিয়ার্স ইন দি গিভেন ব্যালেন্স শিট, মানে আমাদের যে ব্যালেন্স শিটটা দেওয়া আছে সে ব্যালেন্স শিটে ইতিমধ্যেই গুডউইলকে দেখানো হয়েছে। অ্যাসেট সাইডে সবার মাথাতে গুডউইলটা থাকবে ব্যালেন্স শিটে। এবার তার 1 নম্বর ঘটনাটা তার কি ঘটবে, if the new partner is able to bring his share of premium for goodwill in cash, মানে নতুন অংশীদার তিনি নগদ টাকায় তার যে গুডউইলের যে অংশ সেই প্রিমিয়ামটা তিনি নিয়ে এলেন, তাহলে কি হবে? ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট এটা টু দ্য নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার তারা ঠিক করলো যে গুডউইল অ্যাকাউন্টটাকে তারা রিটার্ন আপ করবে বা রাইট অফ করবে, তাহলে হবে অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট টু গুডউইল। খানিকক্ষণ আগে যেটা আলোচনা করেছি যে আফটার দ্য অ্যাডমিশন অফ দ্য নিউ পার্টনার, তখন কিন্তু সে কিন্তু অন্যান্য অংশীদারদের মতনই, মানে অন্যান্য পুরাতন অংশীদারদের মতনই সেও কিন্তু ওই প্রতিষ্ঠানের একজন, তার অংশের জন্য সে কিন্তু পুরোপুরি সমস্ত অধিকার ভোগ করবে। সুতরাং গুডউইল অ্যাকাউন্টে যখন রাইট অফ হচ্ছে, সুতরাং সেও কিন্তু তার অংশটা তার মধ্যে সে ঢুকবে। তাহলে হচ্ছে অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে মানে নিউ পার্টনার এবং ওল্ড পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেটার টু দ্য গুডউইল অ্যাকাউন্ট। এবার যেটা আমাদের আলোচনা করার বিষয়, ব্যালেন্স শিটে যে গুডউইলটা দেওয়া আছে সেটা গুডউইলের যেটা ফুল ভ্যালু তার থেকে কম দেওয়া আছে। তো সেক্ষেত্রে তাহলে কি হবে? সেক্ষেত্রেটা হচ্ছে যে ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ডেটা টু দ্য প্রিমিয়াম ফর গুডউইল টু নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। মানে তিনি যেটুকু নিয়ে এলেন গুডউইল বাবদ নগদ টাকা, সেটা ডেবিট। টু প্রিমিয়াম ফর গুডউইল আসবে হচ্ছে যে গুডউইলের ফুল ভ্যালু, মানে যে ভ্যালুটা প্রকাশিত হলো, এবার তার যে অংশটা। আর যদি তারপরে কিছু এক্সট্রা যেমন পড়ে থাকে তাহলেই টু নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে আসবে। এইটা বুঝে নেওয়া দরকার। পরে জানানটা কি আছে, ফর শেয়ার অফ প্রিমিয়াম ফর গুডউইল। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট এটা টু দা ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পরে জানানটা আছে দেখো, if the partners decide to write off the goodwill, তাই আমি বাবাকে বলছি যদি কখনো রাইট আপের কথা বলা হয় তাহলে হবে অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেটা টু দ্য গুডউইল অ্যাকাউন্ট। এই ক্ষেত্রে ঠিক আমরা সেইটাই লক্ষ্য করলাম।
এইবার দেখবো আমরা ব্যালেন্স শিটে যে গুডউইলটা দেখানো হচ্ছে তার মূল্যটা যদি মানে গুডউইলের পূর্ণ যে মূল্য তার থেকে যদি বেশি যদি হয় তাহলে কি হবে? তাহলে আগে ঠিক করতে হবে যে এক্সেস যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে আমরা রাইট অফ করব। তাহলে হচ্ছে ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এটা টু দ্য গুডউইল অ্যাকাউন্ট, যেটুকু অতিরিক্ত মূল্য হবে সেটুকু। পরে জানা এন্ট্রি হচ্ছে কি যে প্রিমিয়াম ফর গুডউইল ব্রট ইন বাই দি নিউ পার্টনার, তাহলে হবে ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট এটা টু দ্য নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এরপর সমস্ত অংশীদাররা মিলে ঠিক করলো মানে আফটার দি অ্যাডমিশন অফ দি নিউ পার্টনার all partners have taken the decision to write off the goodwill account, then we follow the journal entry. All partners capital account added to the goodwill account. যেভাবে আমাদের হওয়া উচিত সেভাবেই আমরা দেখছি যে গুডউইল অ্যাকাউন্ট যখন রাইট অফ হচ্ছে তখনই অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট added to the goodwill account. এবার দেখবো আমরা when the new partner is unable to bring his share for premium for goodwill, মানে যখন নতুন অংশীদার আসছেন তিনি তার যেটুকু অংশ সেটুকু অংশ তিনি নগদ টাকায় নিয়ে আসতে অসমর্থ হলেন বা ব্যর্থ হলেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে যে ব্যালেন্স শিটে যদি গুডউইলটা যে মূল্যে যদি দেখানো হয়েছে তাহলে তার জন্য কোনো গ্যারান্টি হবে না। দ্বিতীয়ত আমরা কি দেখব যে ব্যালেন্স শিটে গুডউইলটা যে মূল্যে দেখানো হয়েছে সেটা যদি ফুল ভ্যালুর থেকে কম হয় তাহলে হবে গুডউইল অ্যাকাউন্ট এটার টু দ্য ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এর পরেরটা যেটা আমরা দেখবো, if the goodwill appears in the balance sheet at the value more than the full value, মানে ব্যালেন্স শিটে যে গুডউইলটা দেখানো হয়েছে তাহলে আমাদের গুডউইলের যে পূর্ণ মূল্য তার থেকে বেশি দেখানো হয়েছে, সেক্ষেত্রে জানার এন্ট্রিটা হবে ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এটার টু দ্য গুডউইল অ্যাকাউন্ট। এইটাই হলো আমাদের মূলত এখানকার আলোচনা করার বিষয়, এবং এই সমস্ত বিষয়গুলিকে একত্রিত করে আমরা বলতে পারি অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেটা টু দ্য গুডউইল অ্যাকাউন্ট। অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেটা টু দ্য গুডউইল অ্যাকাউন্ট, কারণ সমস্ত অংশীদাররা যখন ঠিক করলো তারা গুডউইল অ্যাকাউন্টটাকে রাইট অফ করবে, তারা গুডউইল অ্যাকাউন্টটাকে রাইট অফ করবে, তখন হচ্ছে অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেটা টু দ্য গুডউইল অ্যাকাউন্ট। এইবার যে অংশটা আমরা দেখব শেষ অংশটা দেখব যেখানে নতুন অংশীদারকে পুরনো অংশীদাররা লোন দিল তার প্রিমিয়াম ফর গুডউইলটাকে নিয়ে আসার জন্য। ব্যাপারটা এরকম, এবিসি একটা ব্যবসা চালু করেছিল, সি ব্যবসাতে আসবেন, তার প্রিমিয়াম ফর গুডউইলের ভ্যালুয়েশন হয়েছে সে 25,000 টাকা, যেটা আমরা আগের উদাহরণটা নিয়েছিলাম। টোটাল বিজনেসের গুডউইল হচ্ছে 1,00,000 টাকা, আর নতুন অংশীদারের যে অংশ সেটা হচ্ছে 1/4, সুতরাং তার গুডউইলের অংশটা হচ্ছে স্বাভাবিকভাবেই 25,000 টাকা। কিন্তু নতুন অংশীদার এই 25,000 টাকা নিয়ে আসতে অসমর্থ হচ্ছে, সেই ক্ষেত্রে পুরাতন অংশীদাররা নতুন অংশীদারকে তারা লোন হিসেবে ওটাকে স্যাংশন করছে। আবার বলি বিষয়টা, টোটাল বিজনেসের গুডউইল হচ্ছে 1,00,000 টাকা, টোটাল বিজনেসের গুডউইলের 1,00,000 টাকার 1/4 অংশ নতুন অংশীদারের অংশীদারিত্ব, তাহলে তার গুডউইলের অংশটা হচ্ছে 25,000 টাকা, কিন্তু নতুন অংশীদার এই 25,000 টাকাও নিয়ে আসতে অসমর্থ হয়েছে, সেক্ষেত্রে বিজনেসে যারা পুরনো অংশীদার আছে
তারা তাকে এই 25,000 টাকায় তারা তাকে লোন হিসাবে তারা তাকে অনুদান দিল, লোন হিসাবে দিল। সেই ক্ষেত্রে কিন্তু জার্নাল যেটা হবে, নিউ পার্টনার্স লোন অ্যাকাউন্ট ডেটার টু দ্য ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, নিউ পার্টনার্স লোন অ্যাকাউন্ট ডেটার টু দ্য ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখো বিষয়টি পরিষ্কার হলো কিনা। আমরা একবারে শেষ লগ্নে চলে এসেছি গুডউইলের, এবং আমাদের সময়েরও প্রায় শেষ লগ্নে চলে এসেছি। সেটা হচ্ছে হিডেন গুডউইল। হিডেন গুডউইল মানে গুডউইলটা লুক্কায়িত অবস্থায় আছে। সেই ক্ষেত্রে আগে আমাকে টোটাল ফার্মের ক্যাপিটালটাকে নির্ণয় করতে হবে। কিসের ভিত্তিতে? নতুন যে অংশীদার আসছেন তিনি যতটুকু অংশের জন্য যতটুকু পরিমাণ ক্যাপিটাল তিনি নিয়ে আসছেন, সেই ভিত্তিতে গোটা বিজনেসের ক্যাপিটালটাকে নির্ণয় করতে হবে আগে। আমি কিন্তু আবার বলছি, এখানে হিডেন গুডউইল আমরা কিভাবে নির্ণয় করব? নতুন যে অংশীদার আসছেন তিনি তো একটি নির্দিষ্ট পরিমাণ অংশ পাচ্ছেন, এবং একটি নির্দিষ্ট পরিমাণ অংশ পাওয়ার বিনিময়ে তিনি একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন তিনি বিজনেসে নিয়ে আসছেন। সুতরাং আমরা যদি ধরে নেই নতুন যিনি অংশীদার আসছেন তার অংশ 1/4, স্বভাবতই এই 1/4 জন্য তিনি মূলধন আনছেন কত বা ক্যাপিটাল আনছেন কত। আমরা ধরে নিচ্ছি যে 1/4 জন্য তিনি ক্যাপিটাল আনছেন 30,000 টাকা, 30,000। তাহলে সেই ক্ষেত্রে on the basis of the new partner's share in proportion with the bringing of the capital, আমাকে টোটাল বিজনেসের ক্যাপিটালটাকে নির্ণয় করতে হবে। তাহলে তিনি 1/4 অংশের জন্য আনছেন কত? 30,000 টাকা ক্যাপিটাল। তাহলে আমার টোটাল ক্যাপিটাল অফ দি ফার্ম কত হবে? এই রেসপেক্টে যদি আমি আলোচনা করি তাহলে আমার টোটাল বিজনেসের ক্যাপিটাল হবে 1,20,000 টাকা। 1,20,000 টাকা। দেখো বুঝতে পারলে কিনা আবার দেখো, টোটাল বিজনেসের যে অংশ আগন্তুক পাবেন বা নতুন অংশীদার পাবেন সেটা হচ্ছে 1/4 অংশ। দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে ঠিক হলো 1/4 অংশের জন্য তিনি যে গুডউইল নিয়ে আসবে, তিনি যে ক্যাপিটালটা নিয়ে আসবেন সেই ক্যাপিটালের পরিমাণটা হচ্ছে 30,000 টাকা। তো স্বভাবতই এইটার সাপেক্ষে সমস্ত বিজনেসের ক্যাপিটালটাকে নতুন করে আমরা নির্ণয় করছি। তাহলে টোটাল বিজনেসের ক্যাপিটালটা কি দাঁড়াবে? 1,20,000 টাকা। আর আমাদের সমস্ত অংশীদারদের যে ক্যাপিটাল যেটা আছে এই মুহূর্তে বিজনেসে তাকে যোগ করব, পুরনো অংশীদার এবং নতুন অংশীদার সহকারে যোগ করে এই যে নতুন যে ক্যাপিটালটা তৈরি করলাম ফার্মের তার থেকে বিয়োগ করব। বিয়োগ করলে যেটা বেরোবে সেটি হচ্ছে আমাদের কাছে গুডউইল, এবং এইটাই হচ্ছে আমাদের কাছে হিডেন গুডউইল। দেখো আমি সবাইকেই সময় দিচ্ছি, আমি এখনই অনলাইন থেকে সরে যাচ্ছি না, এখনই গুড বাই করছি না। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের পরে ক্লাস শুরু হবে 3:30, আমাদের হাতে এখন অনেক সময় আছে। তাহলে টোটাল গুডউইলের প্রসঙ্গটা কিন্তু আজকে আমি শেষ করলাম, মানে অ্যাডমিশনের সাপেক্ষে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা নিশ্চিন্তে পাঠাতে পারো। সাগর আর জিতি একমাত্র উত্তরটা পাঠালো, ওরা বলছে বুঝেছি। কিন্তু আমি জানি না কতজন মোট উপস্থিত আছে। ভবিষ্যতে কিন্তু আমরা এই যে নামগুলি এখান থেকে বেরিয়ে এলো
এইভাবে কিন্তু আমরা কাউন্ট করার চেষ্টা করব যে কে কে আছে। কারণ অনেকেই আছে যে নিজেদেরকে সাইলেন্ট রাখার চেষ্টা করছে। আমি বারবার করে বলছি যে আমরা যে পরিস্থিতি বা পরিবেশের মধ্য দিয়ে চলছি, গোটা পৃথিবী এই পরিবেশের মধ্যে দিয়ে চলছে। সুতরাং আমরা সামনাসামনি কবে ক্লাসে অবতীর্ণ হব সেটা একমাত্র যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ বা ডাক্তারবাবুরা তারাই বলতে পারবেন। কিন্তু আমাদের জীবন থেকে একটা বছর হারিয়ে যাবে, এটা তো কেউ আমরা চাই না। তো সুতরাং তোমাদের পরীক্ষা সামনের বছর অবশ্যই হবে। সে হতে গিয়ে একটু আগে একটু পরে হতে পারে, সেটা তো সরকার ঠিক করবে। কিন্তু তোমরা যদি পড়াশোনাকেও যদি থামিয়ে দাও তাহলে কিন্তু নিজেদের ক্ষতি নিজেরাই করবে। আমি এই কারণের জন্য বলছি বারবার করে, কেন সেরকম কোনো রেসপন্স শুনতে আসছে না, এর জন্যই বললাম থ্যাংক ইউ, গুড বাই।